সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। আমাদের বিভিন্ন পরীক্ষা দেখা যায় আমাদের অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, ধ্বনি এগুলো নির্ণয় করতে বলে। এগুলো আমরা কিভাবে নির্ণয় করব, এটা একটু শিখিয়ে দিলে আমাদের ভালো হতো। খুব সুন্দর প্রশ্ন তোমার। অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ ধ্বনি এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্টভাবে আলোচনা করার জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। আমাদের একটু জানতে হবে বর্গীয় বর্ণ সম্পর্কে। তো বর্গীয় বর্ণ হচ্ছে সেই ধরনের বর্ণ, অর্থাৎ বাংলা ভাষায় যে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে, এই 25টি বর্ণকে মূলত বলা হয় বর্গীয় বর্ণ, এবং প্রত্যেক বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে সেই বর্গের নামকরণ করা হয়। যেরকম ক বর্গীয় বর্ণের মধ্যে ক, খ, গ, ঘ, ঙ, ট বর্গের মধ্যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এরকম ভাবে অবশ্য যে 5টা বর্গ রয়েছে, এই 5টা বর্গের বর্গীয় বর্ণের নাম অনুসারে সেই বর্গের নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা একটু বিষয়টা একটা ডায়াগ্রামের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ফ্লো চার্ট। যে চার্টের মধ্যে আমরা দেখিয়েছি ক বর্গীয় বর্ণের মধ্যে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গীয় বর্ণের মধ্যে রয়েছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। ট বর্গীয় বর্ণের মধ্যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গীয় বর্ণের মধ্যে ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গীয় মধ্যে বর্গীয় বর্ণের মধ্যে রয়েছে প, ফ, ব, ভ, ম। অর্থাৎ এই যে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে, এই 25টি বর্ণকে মূলত বলা হয় বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ। তো এই বর্ণগুলো থেকেই মূলত ঘোষ এবং অঘোষ, এই বর্ণগুলোকে মূলত ঘোষ এবং অঘোষ এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখন যদি আমি বলি যে অঘোষ ধ্বনি কি, তাহলে যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে অঘোষ ধ্বনিটা হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাদেরকে মূলত বলা হচ্ছে অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাদেরকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। এখন প্রশ্ন হতে পারে যে অনুরণিত কি? অনুরণিত হওয়া মানে হচ্ছে কোনো কিছু প্রতিধ্বনি সৃষ্টি করা। অর্থাৎ যেরকম যদি আমরা পাহাড়ে যদি দাঁড়িয়ে যদি কথা বলি, তাহলে সেটার কিন্তু একটা প্রতিধ্বনি সৃষ্টি হয়। তো অনুরূপভাবে ঘোষ এবং অঘোষ ধ্বনিগুলো উচ্চারণের সময় এরকম অনুরণিতের সৃষ্টি হয়, তার মানে প্রতিধ্বনির এখানে মূলত কি হয়, সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা দুই একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে একটু ক্লিয়ার করি। অঘোষ ধ্বনিগুলো মূলত হচ্ছে এখানে ক এবং খ, এই ধ্বনি দুটো হচ্ছে অঘোষ ধ্বনি, এবং ঘোষ ধ্বনি হচ্ছে গ এবং ঘ, এই ধ্বনিটা হচ্ছে ঘোষ ধ্বনি। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেক বর্গীয় বর্ণের, অর্থাৎ এই যে আমরা বর্গীয় বর্ণের কথা বলছি, প্রত্যেক বর্গীয় বর্ণের প্রথম দুইটা ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি এবং পরবর্তী দুইটা ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অল্প প্রাণ ধ্বনি কি এবং মহাপ্রাণ ধ্বনি কি? তাহলে অল্প প্রাণ ধ্বনি কি এবং মহাপ্রাণ ধ্বনি কি? বিষয়টা দাঁড়াচ্ছে যে ঘোষ ধ্বনিকে আবার দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা নাম হচ্ছে কি এই অল্প প্রাণ, একটা নাম হচ্ছে অল্প প্রাণ, এবং আরেকটা নাম হচ্ছে মহাপ্রাণ। তাহলে প্রশ্ন হতে পারে যে আসলে অল্প প্রাণ ধ্বনি কি, মহাপ্রাণ ধ্বনি কি? অল্প প্রাণ ধ্বনিটা হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসে চাপের স্বল্পতা থাকে, সেটাকে বলা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে, সেটাকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে একটু পরিষ্কার করা যায়। যেমন আমরা এখানে বলতে পারি ক এবং গ, এটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এবং খ এবং ঘ, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। বিষয়টাকে একটু আমরা খেয়াল করে দেখি। তার মানে আমাদেরকে বলা হচ্ছে যে বর্গীয় বর্ণের প্রথম এবং তৃতীয় ধ্বনিটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এবং বর্গীয় বর্ণের দ্বিতীয়
এবং চতুর্থ ধ্বনিটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আমার মনে হয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। অল্পপ্রাণ, তাহলে আমরা অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি এই বিষয়গুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেলাম। কিন্তু তোমাদের যেটা প্রশ্ন ছিল সে প্রশ্নটা কিন্তু এটা না। তোমাদের প্রশ্নটা ছিল যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ ধ্বনিগুলো আমাদেরকে নির্ণয় করতে দেয়। অর্থাৎ আমাকে বলে দিল যে ঠ বর্ণটি এটা মহাপ্রাণ ধ্বনি নাকি এটা অল্পপ্রাণ ধ্বনি, এটা ঘোষ ধ্বনি নাকি এটা অঘোষ ধ্বনি, এই বিষয়টা আমি কিরকম ভাবে নির্ণয় করব। মানে আমরা যদি এরকম ভাবে মুখস্থ করি তাহলে তো এভাবে মুখস্থ বলাই যায়, কিন্তু আসলে মুখস্থ বলাটা তো সমাধান না। আমাদের সমাধান খুঁজতে হবে অত্যন্ত সহজ প্রক্রিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে কি, আমরা ছোট্ট একটা বিষয় একটু খেয়াল করি, একটু দেখি। আমরা এরকম একটা জ্যামিতিক চতুর্ভুজ অঙ্কন করে নিলাম। তার মধ্যে উপরে যেটা হবে সেটা হচ্ছে অঘোষ, নিচে যেটা হবে সেটা হচ্ছে ঘোষ। সাইজে যেটা হবে সেটা হবে অল্পপ্রাণ, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে মহাপ্রাণ। বিষয়টা একটু খেয়াল করে দেখবা তোমরা। মনে করো আমি এখানে ধরে নিলাম ক, খ, গ এবং ঘ, এই যে চারটা ধ্বনি রয়েছে, এই চারটা ধ্বনি কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, কোনটা অঘোষ, আমি এরকম ভাবে কিন্তু সহজ প্রক্রিয়া নির্ণয় করতে পারবো। ক এবং খ হচ্ছে অঘোষ ধ্বনি, অর্থাৎ বর্গীয় বর্ণের যে ক বর্গীয় বর্ণের যে ধ্বনিগুলো যদি আমি এখানে নির্ণয় করতে যাই যে কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, তাহলে আমাকে এটা নির্ণয় করতে হবে এরকম ভাবে যে ক এবং খ হচ্ছে অঘোষ ধ্বনি এবং ক এবং গ এবং ঘ হচ্ছে ঘোষ ধ্বনি। আবার ক এবং গ হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি এবং খ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। অনুরূপভাবে এখন মনে করো আমার পরীক্ষার মধ্যে এরকম ভাবে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা আমাকে বলেছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার তাহলে মূলত আমাদের পরীক্ষার মধ্যে অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা সাধারণত দেখি বিভিন্ন ধরনের বর্ণ তারা মূলত আমাদেরকে দেয়। পরীক্ষার কোশ্চেনের মধ্যে এই ধরনের কিছু বর্ণ আমাদেরকে তুলে দিয়ে বলে যে আসলে এই বর্ণটি এটা ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি নাকি মহাপ্রাণ ধ্বনি, এই বিষয়গুলো আমরা কিরকম ভাবে খুব সহজে নির্ণয় করতে পারবো সেটার একটা শর্ট টেকনিক আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। এখন এখানে দেখো একটি প্রশ্ন আমরা মডেল প্রশ্ন একটা আমরা তৈরি করেছি, যেটা হলো যে ফ বর্ণটি কোন ধ্বনি। এখানে আমাদের অপশন দেওয়া আছে অল্পপ্রাণ, অঘোষ, ঘোষ এবং কোনটি নয়। এই চারটি অপশন দেওয়া আছে। এই চারটি অপশনের মধ্যে আমাদের চুজ করতে হবে যে আসলে ফ ধ্বনিটি এটা মূলত কোন ধরনের ধ্বনির মধ্যে পড়বে। যেমন আমরা চলে আসি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে যে ফ ধ্বনিটি কোন বর্গের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ ধ্বনিটি প বর্গের মধ্যে পড়ে, তার মানে প, ফ, ব, ভ, ম। এরকম ভাবে আমরা যেরকম ক, খ, গ, ঘ এভাবে লিখেছিলাম, অনুরূপ ভাবে আমরা এখানে লিখব। এটা হলো প, এটা ফ, এটা হলো ব এবং এটা হচ্ছে ভ। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে প এবং ফ এটা হচ্ছে কি অঘোষ ধ্বনি। তাহলে এখানে কি অঘোষ নামে কোনো অপশন দেওয়া আছে? আছে। তার মানে আমরা আর একটু টেস্ট করে দেখি প্রত্যেকটা অপশনের সঙ্গে যে আসলে বিষয়টা মিলে যাচ্ছে কিনা বা আমাদের অ্যান্সারটা ভুল হচ্ছে কিনা। আমরা দেখি প এবং ফ হচ্ছে অঘোষ ধ্বনি, প এবং ব হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। এটা অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি কিন্তু এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে, তার মানে এটা আমরা রেখে দিলাম। এবং পাশাপাশি আরো দেখি যে ফ এবং ভ এই দুটো ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ এখানে মহাপ্রাণের কোনো কিন্তু অপশন আমরা এখানে পাচ্ছি না। আমাদের অপশন যেটা দেওয়া আছে একটা অল্পপ্রাণ, একটা ঘোষ, একটা অঘোষ এবং আরেকটি কোনোটি নয়। তার মানে আমরা মূলত পাচ্ছি ব এবং ফ এটা হচ্ছে অঘোষ ধ্বনি, তার মানে আনসারটা হবে এখানে অঘোষ ধ্বনি। আমি এটাতে এরকম ভাবে শুধুমাত্র বৃত্তটা ভরাট করে দেবো এবং এরকম ভাবে আমরা যখন প্রত্যেকটা প্রশ্নগুলো যদি এরকম বর্গীয় বর্ণগুলো এরকম একটা ইয়ার মধ্যে চার্টের মধ্যে
বা এভাবে যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা বর্গীয় বর্ণগুলো কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ, কোনটি ঘোষ, কোনটি অঘোষ, এই ধ্বনিগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তোমাদের কি আর কোনো প্রশ্ন রয়েছে? জি স্যার, আমাদের একটি প্রশ্ন ছিল যে বর্গীয় বর্ণের প্রথম 4টি বর্ণ কোনটি অঘোষ, কোনটি ঘোষ বা কোনটি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ হয়েছে, কিন্তু বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ, বর্গীয় বর্ণগুলো পঞ্চম বর্ণগুলো, ওগুলো একটু কি হয়েছে একটু যদি বলতেন আমরা খুব উপকৃত হইতাম। ধন্যবাদ তোমাকে কোশ্চেন করার জন্য। এখানে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, বর্গীয় বর্ণের যে 4টি ধ্বনি রয়েছে এগুলো ঘোষ এবং অঘোষ আমরা এটা বলেছি, এবং বর্গীয় বর্ণের যে পঞ্চম ধ্বনিগুলো রয়েছে এই পঞ্চম ধ্বনিগুলোকে একই সঙ্গে বলা হয় নাসিক্য ধ্বনি, এদেরকে বলা হয় নাসিক্য ধ্বনি, এবং এই নাসিক্য ধ্বনিগুলোকে এদেরকে বলা হচ্ছে কি ঘোষ ধ্বনি। এদের নাম কি? ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসের পুরোটাই তোমরা বুঝতে পেরেছো এবং সহজে তোমরা হয়তো ঘোষ, অঘোষ এবং অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনিগুলো তোমরা নির্ণয় করতে পারবে। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দালাল ইসলাম শিক্ষা পরিবারের সঙ্গে থাকো। ধন্যবাদ তোমাদেরকে।